নমস্কার, আমি বোধসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আগের দিন অর্থাৎ শুক্রবার আমরা খেয়াল করে দেখেছি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের 25 বেসিস পয়েন্ট রেপো রেট কাট করলেও মার্কেটকে তেমন উৎসাহিত দেখা যায়নি এবং কেন্দ্রীয় বাজেটের পরেও মার্কেট যে খুব একটা উৎসাহ দেখেছিল বা উত্তেজিত হয়েছিল তেমনটি নয়, বরঞ্চ বলা চলে যে মধ্যবিত্তের জন্য যদিও বা ট্যাক্সের একটা ছাড় দেওয়া হয়েছিল, কিন্তু ওভারঅল মার্কেটে সেই অর্থে খুব বেশি আমরা মুভমেন্ট দেখিনি। ইনফ্যাক্ট বলা যেতে পারে বাজেট থেকে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রেপো রেট কাট অবধি অর্থাৎ এই 7 দিনে মার্কেট বরং একটা ডাউন সাইড পোটেনশিয়াল রয়েছে এমন একটা সম্ভাবনা সৃষ্টি করেছিল, অন্তত বিগত 7 দিনের যে ডেটা বলছে। এর মধ্যে আমরা এফআইআই সেলিং কিন্তু কন্টিনিউয়াসলি দেখে চলেছি। যদি ওভারঅল নেট পারচেজ বা নেট সেল দেখেন, সেক্ষেত্রে এফআইআইস ফেব্রুয়ারি মাসে এখনো অবধি অর্থাৎ 7 তারিখ অবধি 10,179 কোটি টাকার শেয়ার বিক্রি করে দিয়ে চলে গিয়েছে। সেখানে ডিআইআইস যেভাবে গত কয়েক মাস ধরে রেস্কিউ করে চলেছে বাজারকে, এখনো কিন্তু অন্যথা হয়নি। ডিআইআইস প্রায় 7,274.05 কোটি টাকার তারা শেয়ার কিনেছেন। কিন্তু আজকের আমাদের আলোচনার মধ্যে দুটো অংশ থাকবে। এক, এই যে গত এক মাসে বিভিন্ন শেয়ারে আমরা পতন দেখেছি, ভালো মেজো ছোট সমস্ত ধরনের শেয়ার্সে আমরা একটা কারেকশন দেখেছি। কিন্তু এই যে শেয়ার্সগুলোতে কারেকশন এসছে, এর মধ্যে গত এক মাসে সর্বাধিক অর্থাৎ 52 সপ্তাহের উচ্চতা থেকে সর্বাধিক পতন কোন শেয়ার্সগুলো এসছে, মানে পতন এসেছে, সেই শেয়ার্সগুলো নিয়ে আমরা আজকের আলোচনা করব। এক, 2 নম্বর, বাজেট যেহেতু কেন্দ্রীয় বাজেট একটা ভীষণ কম্প্রিহেন্সিভ এরিয়া, খুব বিশাল একটা এরিয়া, খুব 20 থেকে 22 মিনিটের মধ্যে যে সমস্ত সেক্টর নিয়ে আলোচনা করা যায় এমনটি নয়। সুতরাং আজকের বাজেটের মধ্যে বিশেষ করে যে সেক্টরগুলোকে প্রাধান্য দেওয়া হয়েছে এমন 3টি সেক্টর নিয়ে আমরা আলোচনা করব। এই দুটো অংশ নিয়ে আজকের আমাদের গোটা এপিসোডটা থাকবে। প্রথম কথা বলে নেওয়া যাক যে গত এক মাসে যে 52 সপ্তাহের উচ্চতা থেকে সর্বাধিক যে পতন হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য সমস্ত শেয়ার্সের নাম এখানে ডেফিনেটলি নিচ্ছি না বা নেওয়ার কোনো কারণ দেখছি না। তার মধ্যে উল্লেখযোগ্য যে কয়েকটা শেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হবে এবং এর সঙ্গে এটাও মনে রাখতে হবে যে শেয়ার্সগুলো সর্বাধিক উত্থান দেখে এবং অতি দ্রুত গতিতে উত্থান দেখে, সেখানে কিন্তু যখন পতন আসে অতি দ্রুত পতন আসে এবং সেটা কিন্তু আজকের আলোচিত যে শেয়ার্সগুলো রয়েছে তার মধ্যে আমরা ডেফিনেটলি দেখতে পাবো। এর মধ্যে কেনস টেকনোলজি, বিশেষ করে সেমিকন্ডাক্টর প্লান্ট তারা ইনস্টল করার যে কথা রয়েছে বা বিভিন্ন জায়গাতে ইনস্টল করবে বলছে, সেই নিয়ে যে হইচই পড়েছিল বা দারুণ উৎসাহ ঘটেছিল বা তৈরি হয়েছিল বিনিয়োগকারীদের মধ্যে, তার ফলে কেনস টেকনোলজিতে একটা দুর্দান্ত উত্থান আমরা গত কয়েক বছরে দেখেছি। এই কেনস টেকনোলজি গত এক মাসে সর্বাধিক বিভিন্ন শেয়ারের মধ্যে পতন দেখেছে। 41.69% পতন কিন্তু কেনস টেকনোলজি অলরেডি দেখে ফেলেছে এবং বলতে ক্ষতি নেই, এখনো এই স্টকটা বেশ এক্সপেন্সিভ ভ্যালুয়েশনেই ট্রেড করছে। 2 নম্বর, আইটিআই লিমিটেড, এইটা অ্যাসেট প্লে হিসাবে অনেকে ডিফাইন করার চেষ্টা করছে। আইটিআই বেসিক্যালি এমন একটা কোম্পানি যেখানে গত কয়েকটা যদি কোয়ার্টার দেখা যায় তারা কিন্তু ডেফিনেটলি কোনো ধরনের তারা কিন্তু প্রফিটের ধারে কাছ দিয়ে যায়নি, অথচ এই স্টকে একটা দুর্দান্ত উত্থান কিন্তু গত এক বছরের মধ্যে আমরা অলরেডি দেখে ফেলেছি, এটা বলা যেতে পারে। বিশেষ করে আর শুধু এক বছর বলবো কেন, যদি আমরা নভেম্বর থেকে দেখি, নভেম্বরে থেকে এই মোটামুটি ধরে রাখুন যে জানুয়ারি 6 তারিখ অবধি এই স্টকটি প্রায় 2.5 গুণ বৃদ্ধি হয়েছিল, অর্থাৎ মোটামুটি 210 টাকার লেভেল থেকে সেটাও এক লাফে উঠে গিয়েছিল 593 কোটি টাকা। অথচ এই কোম্পানির গত 13টা কোয়ার্টারে একবারের জন্যও এরা প্রফিট করেনি, নিয়মিত হারে এরা লস করে গিয়েছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন কোথাও না কোথাও এইখানে একটা এই যে এই স্টকটার ক্রমাগত লস সত্ত্বেও কিন্তু মানুষজন একেবারে তার প্রতি বিমোহিত হয়ে উঠেছিলেন এবং এখন যারা একদম লিটারালি এই কোম্পানির লাইফ হাই তারা ইনভেস্ট করেছেন তারা আজকে ডেফিনেটলি ভুগছেন। এই কোম্পানির স্টকে 41.52% পতন এসেছে গত এক মাসে। এছাড়া নিউজেন সফটওয়্যার, তারা গত এক মাস না গত যেটাকে বলা যেতে পারে বেশ খানিকটা সময় ধরে এরা পতন দেখেই চলেছে, পতনমুখী 41.27% পতন দেখেছে। এছাড়া আপার ইন্ডাস্ট্রিজ
খুব ভালো মানের একটা কোম্পানি। এই কোম্পানিটা দুরন্ত উত্থান দেখেছে গত কয়েক বছরে। এই আপার ইন্ডাস্ট্রিজে গত এক মাসে 39.7% পতন। ওয়ার্লপুল রেজাল্ট ভালো করেনি, 37.38% তার পতন এসেছে। অনন্তরাজ ইন্ডাস্ট্রিজ অতি দ্রুত উত্থান হচ্ছিল এবং ডেটা সেন্টার হিসাবে এর নাম উঠে আসছিল, অর্থাৎ প্রাইমারি ওয়ান অফ দ্য মেজর কোম্পানিজ, বিশেষ করে দেওয়া ডেটা সেন্টার্স ডেভেলপ করছে, তার ফলে দারুণ উত্থান আসছিল অনন্তরাজ ইন্ডাস্ট্রিজে। সেই স্টকটিতে বা কোম্পানির স্টকটিতে 37.38% পতন এসেছে। এছাড়া জুপিটার ওয়াগনস রেলওয়েজ কোম্পানি গত এক মাসে 34.47% পতন। স্টার্লিং অ্যান্ড ওয়েলসন নিয়ে নতুন করে কিছু বলার নেই, ক্রমাগত এক মাস না বহু মাস ধরে পতন দেখেই চলেছে। এর গত এক মাসে 31.92% পতন, অথচ এখানে একটা সাবস্ট্যান্সিয়াল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের হোল্ডিং রয়েছে। মতিলাল অসওয়াল 30.84% পতন। কেএসি ইন্টারন্যাশনাল 29.48% পতন। তেজাস নেটওয়ার্কস রেজাল্ট আহামরি করেনি, 26.18% পতন গত এক মাসে। ক্যাম্পস 25.69% পতন। প্রাজ ইন্ডাস্ট্রিজ কোয়ার্টারলি রেজাল্ট ভালো করেনি, 25.04% পতন। এটা গেল হচ্ছে গত এক মাসে যে কোম্পানিগুলোতে সর্বাধিক পতন এসেছে তাদের 52x হাই থেকে। এইবার চলে আসি আমাদের এই এপিসোডের দ্বিতীয় অংশের আলোচনায়। এবং যে বলেছিলাম যে যেহেতু বাজেটের একই সঙ্গে খুব কম সময়ের মধ্যে সমস্ত সেক্টর আলোচনা করা সম্ভব হয় না, সেহেতু আলাদা করে আজকের দিনটা বেছে নিচ্ছি, যেখানে বিশেষ করে তিনটে সেক্টরের ওপর সেক্টর নিয়ে আমরা আলোচনা করব। এবং এই তিনটে সেক্টর একটি হচ্ছে অবশ্যই যেটা ওয়াটার পিউরিফিকেশন কোম্পানি, এই যে কোম্পানিজগুলো রয়েছে বা যে সেক্টর রয়েছে যেটা ওয়াটার ট্রিটমেন্ট করে, সেই সেক্টরটা নিয়ে আমরা আলোচনা করব, কারণ তার উপর বাজেটে বিশেষ করে এমফাসিস দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে আরবান ইনফ্রাস্ট্রাকচার এবং হাউসিং ডেভেলপমেন্ট, এইটার উপরও কিন্তু বিশেষভাবে ভারত সরকার জোর দিয়েছে কেন্দ্রীয় বাজেটে, তার জন্য বাজেট অ্যালোকেশন বৃদ্ধি করা হয়েছে। 3 নম্বর হচ্ছে হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার, যেখানে প্রায় গত বছরের কেন্দ্রীয় বাজেটের যে বাজেট অ্যালোকেশন ছিল তার তুলনায় 11% কিন্তু বাজেট অ্যালোকেশন বৃদ্ধি করা হয়েছে। শুরু করা যাক হচ্ছে এই ওয়াটার পিউরিফিকেশন কোম্পানিজগুলো, যার মধ্যে অবশ্যই ইঞ্জিনিয়ারিংও ডেফিনেটলি থাকবে, এই হচ্ছে এটার নাম। এবং এই যে কারণে এটা বৃদ্ধি পাচ্ছে বা এই সেক্টরটার প্রতি বিশেষ নজর দেওয়া হচ্ছে, তার জন্য কিন্তু যেটাকে এমফাসিস করা হচ্ছে সেটার নাম হচ্ছে জল জীবন মিশন। সরকার সেটাকে এক্সটেন্ড করেছে 2028 অব্দি এবং জল শক্তির মাধ্যমে এই কেবলমাত্র 25-26 জন্য 43,790 কোটি টাকার বাজেটারি অ্যালোকেশন এটার ক্ষেত্রে করা হয়েছে, একটা সিগনিফিক্যান্ট ইমপ্রুভমেন্ট। এবং বোঝাই যাচ্ছে যে সরকারের কিন্তু নজর রয়েছে কিভাবে পিউরিফাইড ওয়াটার নিয়ে আসা সম্ভব হয়, বিভিন্ন অবশ্যই পানীয় পেয় জল এবং পরিশ্রুত জল যাতে সাধারণ মানুষ পান, তার জন্য জল শক্তির উপর এবং জল জীবন মিশনের উপর যেহেতু এমফাসিস দেওয়া হচ্ছে, তার ফলে যে ওয়াটার পিউরিফিকেশন কোম্পানিজগুলো রয়েছে তারা এক্ষেত্রে বেনিফিটেড হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে তবে এটা প্রথমেই বলে রাখি যে যে কোম্পানিজগুলোর নাম আলোচনা করব সেগুলো কোনোভাবেই কিন্তু স্টক রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা নয়, কেবলমাত্র ফর ইলাস্ট্রেশন পারপাস। যেহেতু আমরা এই ওয়াটার পিউরিফিকেশন বা ওয়াটার ট্রিটমেন্ট কোম্পানিজগুলোকে নিয়ে আসছি, ইনভেরিয়েবলি তাদের নাম এক্সাম্পল বা ইলাস্ট্রেশন পারপাস হিসেবে চলে আসছে। এর মধ্যে পসিবল বেনিফিশিয়ারিজ যারা এর যদি সুবিধা নিতে পারে তো হতে পারে, তার মধ্যে রয়েছে শক্তি পাম্পস, ওয়াটেক, ওয়াবাগ, ইন্ডিয়ান হিউম পাইপস, জ্যাশ ইঞ্জিনিয়ারিং, লার্সেন অ্যান্ড টুরবো প্রভৃতি। এইবার খেয়াল করে দেখুন যে সেকেন্ড যে সেক্টরটা যেটা আলোচনার আমাদের বিষয়বস্তু সেটা হচ্ছে হাউসিং এবং আরবান অ্যাফেয়ার্স। এবং খেয়াল করে দেখবেন যে বেশ কিছু স্মার্ট সিটিজ ইভলভ করছে, গভর্নমেন্ট এনকারেজ করছেন এই স্মার্ট সিটিজের জন্য অবশ্যই পরিশ্রুত জলের প্রয়োজন রয়েছে, তার জন্য প্রপার ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের প্রয়োজন রয়েছে এবং অবশ্যই তার জন্য এই স্মার্ট সিটিজগুলোকে ফার্দার এক্সটেন্ড করার জন্য, ডেভেলপ করার জন্য হাউসিংয়েরও প্রয়োজন রয়েছে, যেখানে ডেফিনেটলি মানুষজন থাকবেন। এখানে বিগত বাজেটে অর্থাৎ গত বছরের বাজেটে 82,577 কোটি টাকা অ্যালোকেট করা হয়েছিল, সেটা বৃদ্ধি পেয়ে সেখানে একটা সিগনিফিক্যান্ট প্রায় 52% উপর সেখানে বাজেটারি অ্যালোকেশন বৃদ্ধি করা হয়েছে। অর্থাৎ সরকার যে এই সেক্টরটাকে নিয়ে বিশেষভাবে প্রায়োরিটাইজ করছে সেটাই বোঝা যাচ্ছে। একটা সেক্টরকে হঠাৎ করে 52% তার যদি বাজেটারি অ্যালোকেশন বৃদ্ধি করা হয় তাহলে বুঝতে হবে যে এই সেক্টরের ওপর ডেফিনেটলি গভর্নমেন্টের অবশ্যই নজর রয়েছে। 82,577 কোটি টাকা থেকে অবশ্যই সেটা বাজেট অ্যালোকেশন বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে কিন্তু 1,25,500 কোটি টাকা। সুতরাং অবভিয়াসলি যে কোম্পানিজগুলো আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের দিকে নজর দিচ্ছে, হাউসিংয়ের দিকে নজর দিচ্ছে, বিশেষ করে যে
টপ নচ যে হাউসিং ডেভেলপমেন্ট কোম্পানিজগুলো রয়েছে বা সেইগুলোর অবশ্যই প্রায়োরিটি পাবে। আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে যে বড় বড় কোম্পানিজগুলো বা ভালো মানের কোম্পানিজগুলো রয়েছে সেগুলো ডেফিনেটলি প্রায়োরিটাইজড হবে। সুতরাং সেইগুলোর দিকেও কিন্তু সরকার যে নজর দিচ্ছেন সেটা বলা বাহুল্য। 3 নম্বর, হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের দিকে নজর। এর মধ্যে 3টা অংশ রয়েছে। হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের মধ্যে যদি দেখি, বিশেষ করে হেলথ কেয়ার সেক্টরের মধ্যে এক অবশ্যই হচ্ছে মেডিকেল ইন্স্যুরেন্স, 2 নম্বর ডেফিনেটলি বিভিন্ন ফার্মা কোম্পানিজ, এবং 3 নম্বর হচ্ছে বিভিন্ন হসপিটালস যারা মেডিকেল এইড বা মেডিকেল কেয়ার দেয় বিভিন্ন পেশেন্টসদের। সুতরাং সেই এরিয়াতে দেখতে গেলে 99,854 কোটি টাকার বাজেটারি অ্যালোকেশন হয়েছে। আগেই বলেছি 11% কিন্তু ইনক্রিজ করা হয়েছে বাজেটারি অ্যালোকেশন, অর্থাৎ হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরটা, মেডিকেল ইন্স্যুরেন্স বিশেষ করে সেক্টরটা কিন্তু পড়ে যাচ্ছে। এবং মেডিকেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে বা জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানিজের ক্ষেত্রে একটা কথা তো না বললেই নয়, সেটা হচ্ছে যে ইন্স্যুরেন্স সেক্টরে এর আগে জিএসটি কার্ড নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল, যাই হোক সেটাকে ডেফার করা হয়েছে। সেই নিয়ে ইন্স্যুরেন্স সেক্টরে একটু মন মরা হয়েছিল এবং তারপর অবশ্য কেন্দ্রীয় বাজেটে সরকার পুরো 100% এফডিআই তাদেরকে ইনভেস্টমেন্টের অ্যালাওয়েন্স দিয়ে দিয়েছেন। সুতরাং সেখানে যারা যদি বিদেশি যে কোম্পানিজগুলো রয়েছে তারা হেলথ মানে ইন্স্যুরেন্স সেক্টরে তারা ইনভেস্ট করতে চান, সেক্ষেত্রে ভারতবর্ষ বিশেষ করে যেটা ভীষণ আন্ডার পেনিট্রেটেড ইন টার্মস অফ হেলথ ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, মেডিকেল ইন্স্যুরেন্স, প্রপার্টি ইন্স্যুরেন্স যাই বলুন না কেন, সেই জায়গাটায় যদি এই ধরনের সরকারের এনকারেজমেন্ট থাকে, খুব স্বাভাবিকভাবে বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানিজ পার্টিকুলারলি এই ক্ষেত্রে বলতেই হবে যেগুলো হেলথ কেয়ার নিয়ে ডিল করছে বা মেডিকেল ইন্স্যুরেন্স নিয়ে ডিল করছে, তাদের পক্ষে এটা খুব অ্যাডভান্টেজিয়াস একটা বেস তৈরি হতে পারে যেখান থেকে তারা একটা ফ্রন্ট লিপ নিতে পারে, একটা লিপ অফ ফেথ ডেফিনেটলি নিতে পারে। সুতরাং হেলথ, ইন্স্যুরেন্স, ফার্মা একসঙ্গে যদি আমরা দেখি, সেখানে হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের অন্তর্গত হয়ে এরা কিন্তু ডেফিনেটলি একটা সরকারের যে একটা এনকারেজমেন্ট পাচ্ছেন সেটা বলতে কোনো বাধা নেই। অর্থাৎ এই রিনিউয়েবল এনার্জি, ডিফেন্স, ইনফ্রাস্ট্রাকচার, রেলওয়েজ, এইগুলো নিয়ে তো আলোচনা চলতেই থাকবে। এর আগেও বারবার বলেছি এইগুলো সানরাইজ সেক্টর, এগুলো প্রায়োরিটি সেক্টরস। এই সেক্টরগুলোকে সরকার ইগনোর করবেন না, কারণ এখানে আমাদের ওয়ার রেডিনেসের প্রশ্ন রয়েছে, এইখানে আমাদের দেশের পরিকাঠামোগত উন্নতি রয়েছে, সেইখানে সরকার কোনো কম্প্রোমাইজ করবে না। সুতরাং এই সেক্টরগুলোতে অবশ্যই যদি রিফর্মস বলুন, ইনভেস্টমেন্টস বলুন, সেটা সরকারের তরফ থেকে থাকবে। কিন্তু এছাড়া যে নিশে এরিয়াসগুলো, পার্টিকুলারলি ওয়াটার ট্রিটমেন্ট যদি বলেন, একটা নিশে এরিয়া ছিল, যত দিন যাচ্ছে, যত ইনভেস্টাররা অ্যাওয়ার হচ্ছেন, তত কিন্তু এই সেক্টরটা মানুষের আস্তে আস্তে চোখে পড়ছে। এছাড়া আরবান ইনফ্রাস্ট্রাকচার এবং হাউসিং ডেভেলপমেন্ট, এটা চিরকালই যেহেতু রেট সেন্সিটিভ সেক্টর, এই মুহূর্তে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তারা যেহেতু 25 বেসিস পয়েন্ট রেট কাট করে ফেলেছেন, খুব স্বাভাবিকভাবে যে কোম্পানিজগুলো আরবান ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট বলুন বা হাউসিং বলুন বা রিয়েল এস্টেট বলুন বা এমনকি যে কোম্পানিজগুলো হাউসিং ফিনান্স কোম্পানিজ রয়েছে বা ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার লেন্ডিং করছে, খুব স্বাভাবিকভাবে তাদের ক্ষেত্রে এটা আরবিআই এর এই পদক্ষেপ একটা কিন্তু তাদের ক্ষেত্রে নতুন করে একটা কনফিডেন্স জেনারেট করতে পারে। এটা একটা কনফিডেন্স বিল্ডিং মেজার হিসেবে নেওয়া যেতে পারে এবং এই কোম্পানিজগুলো সেক্ষেত্রে যদি এই অ্যাডভান্টেজেসগুলো নিতে পারে, তারা ভবিষ্যতে বেনিফিট করার সম্ভাবনাটা তৈরি হবেই, এমন কোনো গ্যারান্টি নেই। যাই হোক, আজকের এখানেই শেষ করবো। প্রথম কথা বলে নিই, স্ট্যান্ডার্ড ডিসক্লোজার, যে কোম্পানিজগুলো নিয়ে আজকের আলোচনা করলাম, সেই কোম্পানিজগুলোর মধ্যে কিন্তু কোনো কোম্পানিজে আমার বা আমার পরিবারের বিনিয়োগ নেই। এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার হচ্ছে, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল, বাঙালি ভাই বোনদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এই ধরনের এপিসোডস করা, এবং এখানে কোনো ধরনের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস বা ইনফ্লুয়েন্স করা হয় না। আমার কথা শুনে যদি কোনো ধরনের শেয়ারে আপনারা বাই সেলের সিদ্ধান্ত নেন, সেক্ষেত্রে আপনারা ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় নিজের ডিউ ডিলিজেন্স করবেন এবং প্রয়োজনে যদি সত্যি মনে হয় যে আপনারা উপকৃত হবেন, সেক্ষেত্রে আপনারা একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নিলেও নিতে পারেন। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোডস আপনাদের সত্যি মনে হয় কাজে লাগবে, প্লিজ সাবস্ক্রাইব করবেন, প্লিজ একটা লাইক দেবেন, এবং যদি আমাদের বাঙালি ভাই বোনদের মনে হয় তাদের পরস্পরকে সাহায্য করতে পারবেন এর মাধ্যমে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন। আজকের জন্য নমস্কার।